ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের মূল বিষয় হচ্ছে মৌর্য যুগ থেকে শৈব ধর্মের উত্থান। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তুগুলো সবই আলোচনা করা হবে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নিও, তোমাদের পরবর্তী সময়ে পড়তে সুবিধা হবে। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী তা লেখো। অর্থশাস্ত্রের বিষয়বস্তু বিতর্কের বাইরে আমরা বলতে পারি প্রাচীন ভারতের অর্থনীতি, রাজনীতি ও সমাজ বিষয়ক একটি প্রামাণ্য গ্রন্থ হলো এই অর্থশাস্ত্র। এর অর্থ হলো অর্থপূর্ণ শাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ও তৎকালীন সমাজের নারীদের বিধবা বিবাহ, পুনর্বিবাহ, বিবাহ বিচ্ছেদ, পতিতাদের জীবন ইত্যাদির আলোচনা আছে। কেন্দ্রীয় শাসনে রাজার সর্বতময় কর্তৃত্ব, মন্ত্রী ও মন্ত্রী পরিষদের পরামর্শ। কেন্দ্রীয় শাসনে রাজার সর্বময় কর্তৃত্ব, মন্ত্রী ও মন্ত্রী পরিষদের পরামর্শ, বিচার ও বিচারের বিধান ইত্যাদি স্বচ্ছ ধারণা আছে। চন্দ্রগুপ্তের সিংহাসনারোহণ, নন্দ রাজাদের উচ্ছেদ ও রাজ্য বিস্তার, এমনকি তার সমগ্র কৃতিত্বের মূল কৌটিল্যের প্রভাব সবচেয়ে বেশি। এই কৌটিল্যই চন্দ্রগুপ্তকে রাজ্য পরিচালনার সমস্ত শিক্ষাই দিয়েছিলেন। কৌটিল্যের মতে রাজাকে প্রজাদরদি ও কূটনীতিক আশ্রয় নিতেই হবে। রাজ্য শাসন সম্পর্কে তার বিখ্যাত উদ্ধৃতি হল প্রজা সুখে সুখং রাজানাং প্রজানাম চ হিতে হিতানি, অর্থাৎ প্রজার সুখী রাজার সুখ। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতখানি দায়ী ছিলেন। কেউ কেউ বলেন অশোকের শান্তিকামী নীতি তথা ধর্ম বিজয়ী নীতি সেনাবাহিনীকে অলস করে তুলেছিল। ফলে বৈদেশিক আক্রমণ বাড়তে থাকলে পরবর্তীকালে তার মোকাবিলা কঠিন হয়ে পড়ে। ডক্টর রমিলা থাপার অশোককে মোটেই শান্তিকামী বলতে চাননি। তার মনে হয় আর্থসামাজিক কারণে মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে অশোকের অতিরিক্ত ব্রাহ্মণ বিরোধী নীতি ও ব্রাহ্মণদের বিরুদ্ধে দণ্ড সমতা, ব্যবহার সমতা, নীতি গ্রহণ ও ধর্ম মহাপাত্র নামে কর্মচারী নিয়োগ বিপর্যয় এনেছিল। কারণ ব্রাহ্মণদের ক্রমাগত প্রতিক্রিয়া সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করেছিল। কিন্তু ডক্টর আর.সি. মজুমদার বলেন অশোক ব্রাহ্মণ কেন কোনো সম্প্রদায়কে বঞ্চিত করেননি, বরং তিনি সাম্যের আদর্শে শাসননীতি গড়ে তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন, গান্ধার শিল্প কি। গান্ধার অঞ্চলে ভারত গ্রিক রোমান শিল্প রীতির প্রকরণ খ্রিস্টপূর্ব 50 থেকে প্রায় 400 খ্রিস্ট পর্যন্ত সময়কালে ভাস্কর্য রীতির যে বিকাশ ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। এই শিল্প বুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং এই শিল্পে মূর্তির অঙ্গ ও অবয়ব বাস্তবধর্মী ছিল। রাজা কনিষ্কের রাজত্বকালে এই শিল্প বিশেষভাবে বিকশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মথুরা শিল্প কি। শক কুষাণ যুগে মথুরা নগরকে কেন্দ্র করে ভারতীয় শিল্পরীতি যে নতুন ধারায় সূচনা হয়েছিল তা মথুরা শিল্প নামে পরিচিত। বেলে পাথর কেন্দ্রিক মথুরা শিল্পগুলি গড়ে উঠেছিল। এই শিল্পকলার গঠন স্থূলতা ও যৌনতার প্রকাশ বর্তমান। এছাড়া বুদ্ধের মূর্তিগুলিকে পুরুষোচিত দৃঢ়তায় প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, কুষাণ রাজত্বকালে কোন কোন বৌদ্ধ ধর্ম প্রচারকরা চীনে যান। কুষাণ যুগে কালপ্য মাতঙ্গ ও ধর্মরত্ন নামক দুজন বৌদ্ধ পণ্ডিত চীনে যান। বেঙ্গি শিল্পকলা সম্পর্কে কি জানো। খ্রিস্ট দ্বিতীয় থেকে চতুর্থ দশকে কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে যে শিল্পরীতি গড়ে উঠেছিল তাকে বেঙ্গি বা
অমরাবতী শিল্পকলা নামে অভিহিত করা হয়। এই শিল্পরীতির উপাদান ছিল শ্বেত পাথর এবং সাতবাহন রাজাদের পৃষ্ঠপোষকতায় এই রীতির উন্নতি ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, কোন বিদেশী প্রথম বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন তার সম্পর্কে কি জানো? ইউক্রেটাইডিসের পুত্র হেলিওক্লিস ব্যাকট্রিয়ায় শক আধিপত্যের কারণে ভারতের অধিকৃত স্থানে চলে আসেন। এই হেলিওক্লিসই প্রথম বিদেশী যিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। গরুড়ধ্বজ লিপি থেকে একথা জানা গেছে। জাস্টিন বলেন, ডেমিট্রিয়াস ভারতীয়দের রাজা হয়ে যান। পরবর্তী প্রশ্ন, গিল্ড কি? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বণিক, শিল্প ও কারিগর এর বৃত্তিমূলক সংগঠন গঠন করে নিজেদের সুগঠিত ও সংঘবদ্ধ করেন। এক একটি স্থানে এক একটি শিল্প বা বাণিজ্যকে কেন্দ্র করে এক একটি বণিক ও শিল্পী সংগঠন গড়ে উঠেছিল। এই সংগঠনগুলিকে সাধারণভাবে শ্রেণী, পুরুষগণ বা সংঘ বলা হতো। প্রতিটি সংঘর্ষের সভাপতিত্বে প্রমুখ বা জ্যেষ্ঠকে বলা হতো এবং বণিক সংগঠনের প্রধানকে শ্রেষ্ঠী বলা হতো। সংগঠনগুলি ছিল স্বশাসিত সংস্থা এবং কখনো কখনো ব্যক্তির কাজ করত। পরবর্তী প্রশ্ন, শকদের বিভিন্ন শাখার নাম লেখো। কোন শাখা কোথায় শাসন করত? অজেসের পর ওজিলিস, দ্বিতীয় অজেস প্রমুখ ক্ষত্রপ ও মহাক্ষত্রপ উপাধি ধারণ করতেন। শকদের এদেশে মোট 5টি শাখা ছিল, তার মধ্যে খহরত ও কর্দামক শাখা বিশেষ বিখ্যাত। মথুরার রাজুপুল নামে এক শক শাসক ছিলেন, তবে খহরত শাখার প্রধান নহপান সৌরাষ্ট্র, কাথিয়াওয়াড় ও মহারাষ্ট্রের বিশাল অঞ্চলের অধিপতি ছিলেন। নহপানের রাজধানী ছিল নাসিক। পরবর্তী প্রশ্ন, রেশম পথ বলতে কি বোঝায়? মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ অর্থনীতিতে রূপান্তর ঘটেছিল। চীনের রোমে রপ্তানির জন্য চীন ও রোমের মধ্যে চীন-রোম রেশম পথ গড়ে ওঠে। এই পথই রেশম পথ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগের ইতিহাসের উপাদানগুলি কি কি? গ্রিক লেখকদের বিবরণ, মেগাস্থেনিসের বিবরণ, বিশাখা দত্তর মধ্যরাক্ষস, কৌটিল্যের অর্থশাস্ত্র, সিংহলের ভাষায় রচিত মহাবংশ, দীপবংশ, হেমচন্দ্রের পরিশিষ্ট পার্বণ, পতঞ্জলির মহাভাষ্য এবং অশোকের অনুশাসন লিপি এবং শক শাসক রুদ্রদামনের চুনাগড় শিলালিপি থেকে মৌর্য যুগের ইতিহাস জানা যায়। পরবর্তী প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী উপাধি গ্রহণ করেন। তার সঙ্গে মিশর ও সিরিয়ার গ্রিক রাজাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ছিল। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম লেখো। তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? মৌর্য সম্রাট অশোক ছিলেন শ্রেষ্ঠ শাসক। তিনি প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কৌটিল্য কি কারণে স্মরণীয়? কৌটিল্য চাণক্য নামে পরিচিত। তার কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য ভারত ইতিহাসে ম্যাকিয়াভেলি নামে পরিচিত। ইতিহাসের 2টি কারণে তিনি স্মরণীয়: চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী রূপে এবং অর্থশাস্ত্রের রচয়িতা রূপে। বিষ্ণুগুপ্ত নামে পরিচিত এবং প্রথম জীবনে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরবর্তী প্রশ্ন, সাতবাহন শাসনের গুরুত্ব কী ছিল? 300 বছরের সাতবাহন বংশের শাসনকাল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বংশের রাজত্বকালে সর্বপ্রথম দক্ষিণ ভারতে রাষ্ট্রীয় ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। শক, পল্লব, যবন প্রভৃতি বিদেশি জাতির আক্রমণ হতে দক্ষিণ ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ধারাবাহিকতা সর্বপ্রথম সাতবাহনেরাই রক্ষা করেছিল।
3. দক্ষিণ ভারতে ব্রাহ্মণ সংস্কৃতির পুনঃস্থাপন ও পুনরুত্থাপনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। 4. সাতবাহনরা উত্তর ভারতের আর্য সংস্কৃতির সাথে দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতি সমন্বয় সাধন করেছিল। পরিবেশে বলা যায়, সাতবাহনরা ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐক্য স্থাপন ঐতিহাসিক দায়িত্ব সাফল্যের সাথে সম্পন্ন করেছিল। পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোক প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক কিরূপ ছিল? বিদেশে ধর্ম প্রচারে অশোক উদ্যোগী হয়েছিলেন। পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহলে প্রেরণ করেন। বিদেশের কয়েকটি রাষ্ট্রে অশোক জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন, অশোকের ধর্ম কি? অশোকের ধর্ম কি? বৌদ্ধ ধর্ম ছিল। কি বৌদ্ধ ধর্ম ছিল? অথবা অশোকের ধর্ম বলতে কি বোঝায়? বৌদ্ধ ধর্মের প্রতি অশোক শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম কিনা এই প্রশ্ন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অশোকের ধর্মনীতির সঙ্গে বৌদ্ধ ও অন্য ধর্মের বহু সাদৃশ্য আছে। এই প্রসঙ্গে প্লিটের মতে অশোকের ধর্ম ছিল সর্বতোভাবে নীতিমূলক। রিচ ডেভিডসের মতে অশোকের ধর্মকে কোনো একটি বিশিষ্ট ধর্ম না বলে কর্তব্য কর্মের নীতি বলাই সমীচীন। অর্থাৎ অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেও তার প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম অপেক্ষা অধিকতর উদার ও মানবধর্মী ছিল। অশোকের ধর্মের লক্ষ্য ছিল মানুষের মনে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা ও মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা। তিনি বৌদ্ধ ধর্মের বিধান সম্বন্ধেও নীরব ও নির্বাণ লাভ সম্বন্ধেও নীরব। তাই অশোকের ধর্ম ছিল নিজস্ব ও স্বকীয় ভাবনার প্রতিফলন। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের ফলাফল ও গুরুত্ব লেখো। কলিঙ্গ যুদ্ধ ভারতের ইতিহাসে স্মরণীয় ঘটনা। এই যুদ্ধের ফলে অশোক তার পররাজ্য গ্রহণ নীতি পরিত্যাগ করেন। এর পরিবর্তে সাম্য, মৈত্রী, সামাজিক অগ্রগতি ও ধর্ম প্রচারের যুগ শুরু হয়। অশোক নিজে মৈত্রী ও অহিংসার মূর্ত প্রতীক হয়ে ওঠেন। তিনি যুদ্ধক্ষেত্রে হত্যালীলা ও কলিঙ্গবাসীর অপরিসীম দুর্দশা অশোকের মনে গভীর অনুশোচনা সৃষ্টি করে। এই কারণে মনের শান্তির জন্য তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে উপগুপ্ত নামে এক সন্ন্যাসীর নিকট হতে বৌদ্ধ ধর্ম দীক্ষিত হন। অশোকই সর্বপ্রথম রাজকীয় কর্তব্যকে প্রজাদের প্রতি ঋণ পরিশোধ হিসাবে গ্রহণ করেন। রাজার নিরঙ্কুশ ক্ষমতা ও আমলাতন্ত্রের অনুকূল পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার আংশিক অবসান ঘটেছিল এই যুদ্ধের পরবর্তীকালে। অ্যাগ্রোনোময় এবং অ্যাস্ট্রোনোময় কারা? মেগাস্থিনিস পাটলিপুত্রের পৌর শাসন ব্যবস্থার ভারপ্রাপ্ত কর্মচারীদের অ্যাস্ট্রোনোময় বা অস্ট্রোনোমর বলে উল্লেখ করেছেন। এরা 6টি সমিতিতে বিভক্ত ছিল। অন্যদিকে তিনি জেলা শাসনের ভারপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের অ্যাগ্রোনোমর বা অ্যাগ্রোনোময় বলে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? কার দ্বারা তিনি নিহত হন? পুরাণ ও বাণভট্ট রচিত সহস্রচরিত হতে জানা যায় যে বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। তিনি 185 খ্রিস্টপূর্বাব্দ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত হন। মেগাস্থিনিস কে ছিলেন? সিরিয়ার রাজা সেলুকাস তাকে 305 খ্রিস্টপূর্বাব্দ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে পাঠান। আনুমানিক তিনি 300 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত ভারতে থাকার পর দেশে ফেরেন। এই সময় ইন্ডিকা নামে একটি গ্রন্থ রচনা করেন, কিন্তু মূল গ্রন্থটি হারিয়ে যায়। গ্রিক ও রোমের পণ্ডিতরা মেগাস্থিনিসের বহু তথ্য তাদের গ্রন্থে লিখেছিলেন। এর উপর নির্ভর করে বর্তমানে ইন্ডিকা গ্রন্থের একটি সংকলিত রূপরেখা দান করা হয়েছে। তার ফলে বেশ কিছু ত্রুটিও থেকে গেছে। মধ্যযুগের বহু তথ্য এই গ্রন্থ থেকে জানতে পারা যায়।
ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আরও এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থেকো, আর তোমাদের বন্ধুর কাছে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দিও।